আমরা আজকের এই যে ক্লাসটার একেবারে শেষ যে টপিকটার আলোচনা করব সেটা হচ্ছে রকেটের গতি। সো রকেটের গতি আলোচনা আমি শুরু করি সবসময় একটা বায়ু ভর্তি বেলুন দিয়ে। যে ধরুন আপনার কাছে একটা বেলুন আছে, বেলুনটা বায়ু ভর্তি, সুন্দর করে আঁকি বেলুনটা। এই যে ধরেন বেলুনটা আছে, এটা একটা বায়ু ভর্তি বেলুন। তাহলে বায়ু ভর্তি বেলুন, এখন আপনার যদি এই বায়ু ভর্তি বেলুনের মুখটা বন্ধ থাকে, সে নর্মাল অবস্থায় আছে, যেই আমরা মুখটাকে খুলে দিব, ধরুন আপনি এই বায়ু ভর্তি বেলুনের মুখটা খুলে দিবেন, আপনি বায়ু ভর্তি বেলুনের মুখ খুলে দিলেন, ভালো হলো না বেলুনটা। সো মোটামুটি এটা ধরেন একটা বায়ু ভর্তি বেলুনের মুখ খুলে দিছেন। তাহলে বেলুন থেকে বাতাস যেদিকে বের হবে তার উল্টা দিকে কি বেলুনটা যাবে না? সো বাসায় আপনি নিজে এই কাজটা করে দেখতে পারেন। ফিজিক্সের কিছু জিনিসপত্র আছে, এগুলো আপনার আসলে থিওরি মুখস্থ করার কিছু নাই, থিওরি আপনি হাতে কলমে দেখতে পারেন। একটা বায়ু ভর্তি বেলুন থেকে আপনি যদি বেলুনটার মুখ ছেড়ে দেন, বেলুনটা কি করে, যেদিকে বাতাস বের হয় তার উল্টা দিকে চলে যায়। কেন? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো এই যে বেলুন থেকে যখন বাতাসটা বের হচ্ছে, বেলুনটার ভিতর থেকে বাতাসটা বের হয়ে আসতেছে, বেলুনের মোট ভরবেগ কিন্তু এখন আর একই নাই, বেলুনের যে ভরবেগ আছে সেটা পরিবর্তিত হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক থাকতেছে। এই কারণে অ্যাকচুয়ালি বেলুনটা উল্টো দিকে কি করতেছে, চলে যাচ্ছে। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের আলোচনা আনে অনেকে, অনেক কিছু বলে অনেকে, আমি এত কিছু বলবো না। যে আপনার এইচএসসি লাইফে এত কিছু অ্যাকচুয়ালি বোঝার দরকার নেই আমি কথাটা বলবো না, আমি বলবো আসলে এত ডিটেলসে যাওয়ার সময় আপনার নাই। কারণ একটা জিনিস মাথায় রাখেন, আপনি কি শুধু ফিজিক্স পড়বেন? ফিজিক্সের পাশাপাশি আপনার কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতেও দুর্দান্ত হইতে হবে না? অ্যাডমিশন টেস্টগুলো যদি ক্র্যাক করতে চান, আপনার তো ফিজিক্সের পাশাপাশি বাকি বিষয়গুলোতেও দক্ষতা বাড়াইতে হবে। সো মানে হচ্ছে আমি একটা কথা সকল স্যারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতেছি, এইচএসসি লাইফ হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সের একটা লাইফ। সো আপনি যদি অনেক বেশি কন্টেন্ট একটা সাবজেক্টে পড়তে যান, অবশ্যই অন্য সাবজেক্টে আপনার দুর্বলতা থাকবে। সো এই জায়গাটা আমরা অনেক সময় বুঝি না। দেখা যায় অনেক ফিজিক্স টিচার আছে, খালি ফিজিক্স পড়ে তুমি ফিজিক্সের জাহাজ হয়ে যাবা, অ্যাডমিশন টেস্টে জাস্ট তুমি ধরা খেয়ে যাবা। কেন? কারণ তোমাকে ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতেও দক্ষ হইতে হবে। আর বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য বাংলা, ইংলিশ, আইসিটিতেও দক্ষ হইতে হবে। সো আমার কথা হচ্ছে, এইখানে বেলুন থেকে বাতাস বের হচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি বেলুন থেকে বাতাস যেদিকে বের হয় তার উল্টা দিকে বেলুন কি করে, দৌড় দেয়। এখন উল্টা দিকে বেলুন দৌড় দেয় মানে এই উল্টা দিকে বেলুন একটা কি পাচ্ছে, বল পাচ্ছে। কারণ বল যেদিকে পাবে সেদিকেই তার কি হবে, জড়তার পরিবর্তন হবে। সো এইটা হচ্ছে বেসিক থিওরি। এখন দেখেন এই বেলুনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বেলুনের বাতাস তো শেষ হয়ে যাবে। সো বেলুন অনাদিকাল বা অনেক বেশি সময় চলতে পারে না। কিন্তু যদি আপনি এই বেলুনের নিচে এমন একটা ব্যবস্থা তৈরি করতেন, ও বাতাস তৈরি করে বের করতে পারবে, তাহলে যতক্ষণ বাতাস তৈরি হয়ে বের হচ্ছে একদিক দিয়ে, উল্টা দিকে কি পাচ্ছে, বল পাচ্ছে। এই সিম্পল ফর্মুলাই হচ্ছে রকেটের ফর্মুলা। তাহলে রকেটের বেলায় আমরা যেটা দেখব সেটা হচ্ছে রকেটের জন্য ত্বরণের সমীকরণ। তো আমি এখানে একটা ভাঙাচোরা রকেট আঁকবো, আপনার এটা নিয়ে মাইন্ড খেলেও কিছু করার নাই, আমার আঁকার হাত অত সুন্দর না, আমি জাস্ট বোঝানোর জন্য একটা রকেট আঁকবো। এই যে এখানে এইটা একটা রকেট, আমার এটা আমার রকেটটা, ঠিক আছে? তাহলে এই রকেটটা কি করে, ইঞ্জিন যখন স্টার্ট হয় সে যে জ্বালানি আছে এই জ্বালানিটাকে নির্গত করে। তাহলে রকেটের সাপেক্ষে জ্বালানিটা নির্গত হয় যে বেগে, সেই বেগটা হচ্ছে ভিআর। ভিআর হচ্ছে জ্বালানির নির্গমন বেগ রকেটের সাপেক্ষে। ভিআর ইকুয়ালস টু রকেটের সাপেক্ষে জ্বালানির নির্গমন বেগ। এখন রকেট যত বেশি জ্বালানি নির্গত করবে তার ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। তাহলে ধরে নেই রকেটটা যে হারে জ্বালানি পোড়ায়, ডিএম বাই ডিটি,
এটা হচ্ছে জ্বালানি পোড়ানোর হার। এখন এই যে রকেটের জ্বালানি আছে, জ্বালানির ভরবেগের তাহলে পরিবর্তন হচ্ছে VRdm/dt। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং সেটা সমান। তাহলে ঊর্ধ্বমুখী ধাক্কা এফআর, এফআরটাকে আমরা কি বলবো? ঊর্ধ্বমুখী ধাক্কা, ঊর্ধ্বমুখী ধাক্কা এফআর সমান VRdm/dt। এইবার এখানে একটা জিনিস মাথায় রাখবো আমরা, রকেটের বেলায় একটা জিনিস মাথায় রাখেন, এটা কিন্তু জাস্ট সিম্পলিফাইড ফর্মুলা বা থিওরি, এটা দিয়ে আপনি আবার রকেট বানায় ফেলতে পারবেন না। কাহিনী আছে, কাহিনী হচ্ছে আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি অভিকর্ষ ত্বরণ জি অপরিবর্তিত থাকে। কেন এটা অ্যাজিউম করতেছি? কারণ জি এর মান পরিবর্তনশীল সেটা তো আমরা জানি, কিন্তু সেটাকে এখনো পড়ছি 9-10 হালকার উপরে ঝাপসা ছিল, মহাকর্ষ অভিকর্ষে যা পড়বো জি এর মানের পরিবর্তন কিভাবে হয়। আর এইখানে মোটামুটি অল্প উচ্চতার জন্য, অল্প উচ্চতা মানে কত উচ্চতা? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। বায়ুমণ্ডল কতটুকু? 50 কিলোমিটার হচ্ছে বায়ুমণ্ডল মোটামুটি। তাহলে একটা রকেট 20-30 কিলোমিটারও যদি ওঠে, জি এর মানের পরিবর্তন খুব বেশি হয় না। সো আমরা এখানে কিন্তু জি এর মানটা অপরিবর্তনশীল ধরে বা জি এর মানটাকে ধ্রুব ধরে নিয়ে এই রকেটের সমীকরণগুলা এইচএসসিতে পড়তেছি। জি এর মান পরিবর্তন হলে কি হবে ও আপনি পরে যখন পিওর ফিজিক্স নিয়ে যদি পড়তে যান বা নাসায় যে কাজ করতে যান তখন শিখেন। এখন ওটা শিখতে যে আপনার সময় নষ্ট করে লাভ নেই। সো আসেন ঊর্ধ্বমুখী ধাক্কা এফআর সমান VRdm/dt। এখন যদি এফআর সমান VRdm/dt হয়ে থাকে ঊর্ধ্বমুখী ধাক্কা, যেটা ইম্পর্ট্যান্ট, রকেট একবার জ্বালানি পোড়ানো শুরু করলো, তারপর সে সম হারেই জ্বালানি পোড়ায়, dm/dt তার চেঞ্জ হয় না সময়ের সঙ্গে। রকেট যে বেগে জ্বালানি নির্গমন করে ভিআর, এটাও সবসময় কি থাকে? ধ্রুবই থাকে। তাহলে VRdm/dt দুইটাই ধ্রুব সংখ্যা হলে এফআর, এই ঊর্ধ্বমুখী ধাক্কাটাই এফআরটা কি থাকে? ধ্রুব থাকে। তাহলে ঊর্ধ্বমুখী ধাক্কা সবসময় কি থাকে? ধ্রুব থাকে। থাকলো। এখন যখন ঊর্ধ্বমুখী ধাক্কা ধ্রুব থাকে, যে কোনো মুহূর্তে রকেটের ত্বরণ, আমরা অ্যাকচুয়ালি যে কোনো মুহূর্তে যদি রকেটের ত্বরণ বের করতে যাই, ত্বরণ এ ইকুয়ালস টু ঊর্ধ্বমুখী বল এফআর ডিভাইডেড বাই ওই মুহূর্তে রকেটের ভর এম প্রাইম। এখন এইখানে বেশ কিছু ব্যাপার আছে, আমি একটা একটা করে এক্সপ্লেইন করব। এখন যে কোনো মুহূর্তে রকেটের ত্বরণ, আমি যখন ঊর্ধ্বমুখী বল দিচ্ছি, ঊর্ধ্বমুখী বল দিলেই কি ত্বরণ তৈরি হবে, কিন্তু এই সিস্টেমটার ভর কি একই থাকতেছে? একদম শুরুতে জ্বালানি সহ রকেটের যে মোট ভর ছিল সেটা ছিল m0। তাহলে m0 হচ্ছে t=0 সময়ে জ্বালানি সহ রকেটের মোট ভর। এখন রকেটটা যেহেতু জ্বালানি পুরাচ্ছে, টি সময়ে যে রকেটের ভর কত হবে? টি সময় পর রকেটের ভর m প্রাইম ইকুয়ালস টু m0 মাইনাস টি dm/dt। বুঝেন, আপনি টি সময়ে dm/dt হারে জ্বালানি পোড়াচ্ছেন, তার মানে একক সময়ে জ্বালানি পোড়াচ্ছেন কত? dm/dt। তাহলে টি সময়ে জ্বালানি পোড়াইছেন কত? টি dm/dt। তাহলে শুরুতে মোট ভর থেকে টি dm/dt বাদ দিলে আমি যে কোনো সময় রকেটের ভর m প্রাইম পাবো। এবং তাহলে এইটা হচ্ছে আমাদের ত্বরণ, এটা কিন্তু লব্ধি ত্বরণ না, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ত্বরণ। জি কি নিচের দিকে কাজ করতেছে না, তাহলে লব্ধি ত্বরণ।
সামেশন অফ এ মাইনাস জি। শুরুতেই বলছে আমরা জি এটাকে কি ধরবো, জিটাকে আমরা ধ্রুব ধরে নিয়ে কাজ করব, যে অল্প উচ্চতায় জি এর মানের খুব বেশি পরিবর্তন হয় না, আর 10-20 কিলোমিটার খুবই অল্প উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায়। ওকে, এখন রকেটের সর্বোচ্চ ত্বরণ কখন পাওয়া যাবে এবং যে কোনো মুহূর্তে রকেটের বেগ কীরকম হবে। রকেট যতক্ষণ জ্বালানি পোড়াচ্ছে ততক্ষণ কিন্তু তার ত্বরণ হচ্ছে, এবং এই যে রকেটের ত্বরণটা এটা কিন্তু ধ্রুব ত্বরণ না, এই যে ত্বরণটা এটা কি ধ্রুব ত্বরণ। এম প্রাইম কি চেঞ্জ হচ্ছে না, যতই সময় যাবে এম প্রাইম আসলে কমবে, এই কারণে রকেটের ত্বরণ ধ্রুব ত্বরণ না, রকেটের ত্বরণ পরিবর্তনশীল ত্বরণ, এবং যতই জ্বালানি পোড়াবেন রকেটের ত্বরণ বাড়তে থাকবে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে রকেটের সর্বোচ্চ ত্বরণ কখন পাবো। যতক্ষণ জ্বালানি পোড়াচ্ছে ত্বরণ বাড়তেছে, যে মুহূর্তে জ্বালানি পোড়ানো শেষ হবে তাহলে জ্বালানি পোড়ানোর শেষ মুহূর্তে রকেটের ত্বরণ সর্বোচ্চ। যে মুহূর্তে জ্বালানি পোড়ানো শেষ হবে ওই মুহূর্তে রকেটের ত্বরণ কি হবে, সর্বোচ্চ হবে। আর এই সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স এফআর ডিভাইডেড বাই এম। এখানে এমটা কি, এম ইকুয়ালস টু জ্বালানি ছাড়া শুধুমাত্র রকেটের ভর। সকল জ্বালানি পুড়িয়ে ফেলছেন, তাহলে রকেটের অবশিষ্ট আছে কি, জ্বালানি ছাড়া ওই যে আপনারা এখন স্পেসএক্সের লঞ্চিংয়ের সময় দেখেন যে বুস্টার বা রকেটগুলো যেগুলো আছে, বুস্টার রকেট যেগুলো হচ্ছে জ্বালানি থাকে, ফুয়েল ট্যাঙ্কটা এটা কি বিচ্ছিন্ন হয়ে যায় না। তাহলে ফুয়েল ট্যাঙ্ক বিচ্ছিন্ন হওয়ার পরে আমার যে শুধুমাত্র পেলোড আছে, যেটাকে আমি হয়তোবা মহাকাশে পাঠাবো, যেখানে আর কোনো জ্বালানি এখন আর নেই, তাহলে ওই পেলোডটার ভরটা অবশ্যই ওটা হচ্ছে সর্বনিম্ন ভর, বাকি সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ জ্বালানি পোড়ানো শেষ। তাহলে ওই মুহূর্তে রকেটের ত্বরণটা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ ত্বরণ এম এক্স সমান এফআর বাই এম, যেখানে এম হচ্ছে জ্বালানি ছাড়া শুধুমাত্র কার ভর, রকেটের ভর। আর আমরা এখানে যদি সামেশন অফ এম এক্স চিন্তা করি, এটা হচ্ছে এফআর বাই এম মাইনাস জি, তাহলে এফআর ভিআর ডিএম বাই ডিটি মাইনাস জি, তাহলে 1/m ভিআর ডিএম বাই ডিটি মাইনাস জি, এটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি ত্বরণ। এটা কি লব্ধি ত্বরণের সর্বোচ্চ মান। আর যে কোনো মুহূর্তে রকেটের বেগটা, এটার ইকুয়েশনের ডেরাইভেশনে আমরা এইচএসসিতে যাব না, ইকুয়েশনটা জাস্ট শিখে রাখবো, অ্যাডমিশনে মাঝে মধ্যে দরকার হয় এই জন্য। তাহলে রকেটের বেগ ভি সমান v0 প্লাস ভিআর লন m0 বাই এম প্রাইম মাইনাস জিটি। এখানে v0টা কি, এখানে v0 হচ্ছে টি সমান 0 সময়ে রকেটের বেগ, সাধারণত যা শূন্য হয়। তাহলে শূন্য সময়ে রকেটের বেগ এটা সাধারণত শূন্য হয়। তাহলে ভি এর অ্যাকচুয়াল ইকুয়েশনটা হবে ভি সমান ভিআর লন m0। m0টা কি, শূন্য সময়ে জ্বালানি সহ মোট ভর। এম প্রাইম হচ্ছে যে কোনো মুহূর্তে ভরটা, একটু আগে যেটা বের করে দেখাইছি, মাইনাস জি ইন্টু টি। এই হচ্ছে গিয়ে আমাদের রকেটের বেগের সমীকরণটা। ওকে, এখন এইখানে আমরা তাহলে সর্বোচ্চ ত্বরণ বের করতে পারতেছি এবং একটা রকেটের যে কোনো মুহূর্তে বেগ কত সেটাও বের করতে শিখতেছি। এবার একটা জেনারেল কোশ্চেন সবসময় আসে, সেই জেনারেল কোশ্চেনটা হচ্ছে একটা রকেটের ঊর্ধ্বমুখী বল আসলে কীরকম হলে রকেটটা লিফট অফ করবে বা মাটি থেকে উঠে যাবে। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি, যদি এফ আর এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু m0g, এটা হলে রকেট
উৎক্ষেপণ মঞ্চ থেকে উপরে উঠবে, উৎক্ষেপণ মঞ্চ থেকে উপরে উঠবে। অনেকেই কোশ্চেন করেন গ্রেটার দ্যান কেন না, গ্রেটার দ্যানের পাশে ইকুয়াল টু হলেও কেন উপরে উঠবে? সিম্পল, রকেটটা আপনি ফুয়েল বার্ন করতে শুরু করছেন, ঊর্ধ্বমুখী ধাক্কা ওজনের সমান হওয়া মাত্রই একটু ভর কমে যাবে, কারণ সে তো জ্বালানি পোড়াচ্ছে, সো সে উপরে উঠবে। সো যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বমুখী ধাক্কা ওই মুহূর্তের ওজনের সমান বা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে লিফট অফ বা মঞ্চ থেকে উঠবে না। ওকে, চলেন এখানে বিভিন্ন সময় রকেটের ত্বরণ ও বেগের মান, আমি অ্যাকচুয়ালি একটা ছোট্ট চার্ট তৈরি করব। এই চার্টটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো আসলে কি কি জিনিসপত্র কিভাবে হয়। চলেন আমরা সেটা একটু দেখি। ওকে, সো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা টেবিল তৈরি করা। তাহলে আমি এখন একটা টেবিল তৈরি করার জন্য কিছু স্ট্রেট লাইন বা সরলরেখা নেই। তো এখানে কিছু সরলরেখা নিব, আমরা স্ট্রেট লাইন নিব। ওকে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন। সেকেন্ড স্ট্রেট লাইন, আমাদের থার্ড স্ট্রেট লাইন, আমি একটা চার্ট তৈরি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। সো আমি এই জন্য চার্ট তৈরি করার জন্য স্ট্রেট লাইনগুলো এঁকে নিচ্ছি। মোটামুটি তাহলে আমরা এখানে বেশ কিছু ডেটা নিতে পারবো। আমি এই ডেটাগুলো আসলে কি কি নিব সেগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। আমরা শুরুতেই কিছু জিনিসপত্র অ্যাজিউম করে নিই। আমরা যে অ্যাজিউমশনগুলো করে নিব, M0 জ্বালানি সহ রকেটের মোট ভর হচ্ছে 20,000 কেজি। কত কেজি? 20,000 কেজি। রকেটটা dm/dt তার যে জ্বালানি পোড়ানোর হার এটা ধরে নিচ্ছি 100 কিলোগ্রাম পার সেকেন্ড, এবং রকেটটা যে বেগে জ্বালানি নির্গত করে ভিআর সমান হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড বা 5000 মিটার পার সেকেন্ড। আর এইখানে শুধুমাত্র জ্বালানির যে ভরটা আছে, শুধুমাত্র জ্বালানির ভর, ধরে নিলাম এই রকেটে শুধুমাত্র জ্বালানি নিছেন আপনি 15,000 কেজি, শুধুমাত্র জ্বালানির ভর আপনার কত কেজি? 15,000 কেজি। তাহলে প্রত্যেক সেকেন্ডে আপনি 100 কিলোগ্রাম জ্বালানি পোড়ান, 15,000 কিলোগ্রাম জ্বালানি পোড়াইতে আপনার সময় লাগবে কত? 15,000 ডিভাইডেড বাই 100, তার মানে 150 সেকেন্ড। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখন এইখানে এই চার্টটা বা ছকটায় যে ডেটাগুলো আমরা অ্যাকচুয়ালি বসাবো সেই ডেটাগুলো হচ্ছে, প্রথমেই আমরা এখান থেকে দেখেন এফআর ঊর্ধ্বমুখী ধাক্কাটা ফিক্সড, ভিআর dm/dt পেয়ে যাচ্ছি। তাহলে ভিআর হচ্ছে 5000, dm/dt 100, তাহলে 5 × 10 পাওয়ার 1 2 3 4 5, 10 পাওয়ার 5 নিউটন। তাহলে এফআর হচ্ছে 5 × 10 পাওয়ার 5 নিউটন। এখন এইটা যদি M0G এর তুলনায় বড় হয় রকেটটা লিফট অফ করবে। তাহলে M0G 20,000 × 9.8, সেটা আসবে যেটা 1.96 × 10 পাওয়ার 5। অবশ্যই আমার এফআরটা বড়, এটা লিফট অফ করবে। আমার দেখার যে উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্ন সময়ে ত্বরণ কীরকম হয়। তাহলে আমরা এখানে এম প্রাইম নিব, বিভিন্ন সময়ে টি এর ভ্যালু থাকবে প্রথমে, টি এর ভ্যালুর পরে আমাদের এখানে ভ্যালু থাকবে
এম প্রাইম সমান এম জিরো মাইনাস টি ডিএম বাই ডিটি, এটা থাকবে। তাহলে আমাদের ঊর্ধ্বমুখী ধাক্কা এফআর তো ফিক্সড, এই এফআরটা যদি ফিক্সড হয়ে থাকে, আমার ত্বরণ যেটা এ ইকুয়ালস টু এফআর ডিভাইডেড বাই এম প্রাইম, আর লব্ধি ঊর্ধ্বমুখী ত্বরণ সামেশন অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের যেটা হবে এ মাইনাস জি। আমি এখন এই ভ্যালুগুলো একটা একটা করে বসাবো। তাহলে আমরা যদি শুরু করি 0 সেকেন্ড দিয়ে, 0 সেকেন্ডে আমাদের যে এম প্রাইমের মান সেটা এম জিরো 20,000, টি ডিএম বাই ডিটি এটা 0 হয়ে গেছে। ওকে, তাহলে ত্বরণ এ এফআর 5 × 10⁵, 5 × 10⁵ ডিভাইডেড বাই এম প্রাইম এখানে বের হয়েছে 20,000, এটা সমান কত হবে 5 × 10⁵ ডিভাইডেড বাই 20,000, এটা আসবে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ শুরুতেই তৈরি হবে। তাহলে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যদি তৈরি হয়, আমি এখানে একটু একটা কাজ করি, ব্যারিয়ার দিয়ে রাখি, এটা একটা ব্যারিয়ার, এখানে একটা ব্যারিয়ার রেখে দিই, এখানে একটা ব্যারিয়ার রেখে দিই, নাইস। ওকে, তাহলে এখন দেখেন সামেশন অফ এ 25 মাইনাস 9.8, এটা আসবে হচ্ছে আমাদের 15.2, তাহলে এটা হচ্ছে 15.2। এইবার 10 সেকেন্ড পরে, তাহলে এম প্রাইম ইকুয়ালস টু এম জিরো হচ্ছে 20,000 মাইনাস 10 সেকেন্ডে জ্বালানি পড়েছেন কত, টি হচ্ছে 10 সেকেন্ড, ডিএম বাই ডিটি কত হচ্ছে এখানে, ডিএম বাই ডিটি কত ছিল, ডিএম বাই ডিটি ছিল 100, 10 × 100 1000, তাহলে 20 মাইনাস, আচ্ছা 10 × 100, 20 মাইনাস 1000 মানে এটা 19,000, তাহলে ত্বরণ 5 × 5 ডিভাইডেড বাই 19,000, 26.315, তাহলে 5 × 10⁵ ডিভাইডেড বাই এটা 19,000 আসবে কত 26 × 315। দেখেন খুব বেশি ত্বরণ কিন্তু 10 সেকেন্ডে বাড়ে নাই বলে আপনার মনে হচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ত্বরণ থাকলেই বেগ বাড়ে, ত্বরণ বাড়তেছে মানে বেগ কিন্তু আরো অনেক বেশি বাড়তেছে, 16.515। চলেন আমরা 10 সেকেন্ডের পরে যাব। দেখেন টোটাল আমরা কত সেকেন্ড জ্বালানি পোড়াতে পারবো, 15,000 কিলোগ্রাম জ্বালানি প্রত্যেক সেকেন্ডে 100 কিলোগ্রাম করে পুরাচ্ছি, তার মানে 150 সেকেন্ড। তাহলে 10-এর পরে 50 সেকেন্ডে যাই, 100 সেকেন্ডে যাই, ঠিক 150 সেকেন্ডে দেখি। তাহলে 50 সেকেন্ডে আপনি জ্বালানি পুড়িয়ে ফেলছেন 20,000 মাইনাস 50 × 100, তার মানে 20,000 মাইনাস 5,000, আপনার এখন ভর আছে 15,000, তাহলে 5 × 10⁵ ডিভাইডেড বাই 15,000, তাহলে জিনিসটা কত হয় দেখি, 5⁵ ডিভাইডেড বাই 15,000, এটা আসবে হচ্ছে আপনার 33.33। তাহলে 33.33 থেকে যদি আপনি 9.8 বাদ দিয়ে দেন, তাহলে যেটা থাকবে 23.53। দেখেন সিগনিফিক্যান্টলি ত্বরণ বেড়ে গেছে। শুরুতে ত্বরণ ছিল 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জাস্ট 50 সেকেন্ডে ত্বরণ হয়েছে 33.33। এইবার আসেন মজা দেখেন, 100 সেকেন্ডে এসে কি হবে, 20,000 মাইনাস 100 × 100, 20,000 মাইনাস 10,000 মানে এটা কিন্তু 10,000, তাহলে 10,000 5 × 10⁵ ডিভাইডেড বাই 10,000, ত্বরণটা কত দেখি, 5⁵ ডিভাইডেড বাই 10,000, 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে 40.2। এবার আসে 150 সেকেন্ড শেষে 20,000 মাইনাস 100 × 150 মানে মাত্র 5,000 কিলোগ্রাম ভর আছে, তাহলে 5 × 10⁵ ডিভাইডেড বাই 5,000, এটা 100 হয়ে যাবে। তাহলে 5⁵ ডিভাইডেড বাই 5,000, এটা 100, তাহলে 100 থেকে 9.8 90.2 হবে। তাহলে দেখেন ত্বরণটা কিন্তু সিগনিফিক্যান্টলি বাড়তেছে। এবার এখন মজা দেখি, চলেন আমি আপনাদেরকে এখন মজা দেখাবো বেগ নিয়ে। এতক্ষণ ধরে আমরা কি তৈরি করলাম, এতক্ষণ ধরে আমরা জাস্ট ত্বরণের চেঞ্জটা দেখলাম, ত্বরণটা কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখলাম।
এইবার আমি এই সকল সিনারিতে বেগটা যদি বের করতে যাই, বেগ ভি সমান কি ছিল একটু আগে, V0 তো নাই আমার, দেখেন ভি সমান VR ln m0 ডিভাইডেড বাই m প্রাইম মাইনাস GT। তাহলে এখন চলেন একটা একটা করে একটু দেখি বুঝি যে বেগটা আসলে কিভাবে চেঞ্জ হয় বা বেগটা কত বেশি কম হয়। তাহলে আমরা এখন বিভিন্ন সময়ের বেগটা বের করব। সমীকরণ লিখে ফেলছি VR ln m0 বাই m প্রাইম মাইনাস জিটি। এখন একেবারে শুরুতে আমার অ্যাকচুয়ালি শূন্য সময়ের বেগটা কত, শূন্য। শূন্য সময়ের বেগ যদি শূন্য হয়, এখান থেকে অ্যাকচুয়ালি আপনি যদি বেগ দেখতে যান টাইম টি ইকুয়ালস টু 0-তে VR কত, VR হচ্ছে আপনার 5000 লন m0 কত, m0 হচ্ছে আমাদের 20000, m প্রাইম কত, m প্রাইমও 20000, তাহলে 20000 বাই 20000, 20000 ডিভাইডেড বাই 20000 মাইনাস জিটি 9.8 ইন্টু 0, শূন্য সময় তাহলে বেগটা শূন্য। এবার 10 সেকেন্ডে যেয়ে ভিআর 5000 লন 20000 ডিভাইডেড বাই 19000, 20000 m0, m প্রাইম হচ্ছে 19000 মাইনাস জি 9.8 ইন্টু 10, তাহলে দেখি তো এখানে বেগটা কত হয়, 5000 ইন্টু লন 20000 ডিভাইডেড বাই 19000, 20/19 মাইনাস 9.8 ইন্টু 10, বেগটা 158.466। এখনই আপনারা মজা বুঝবেন। একটা রকেট যখন লিফট অফ হয়, লিফট অফের পরে কিন্তু রকেটটা আস্তে আস্তে ওঠে, কারণ শুরুর দিকের বেগ কিন্তু খুব বেশি না, 158.466। যতই উপরে উঠতে থাকে, যতই জ্বালানি পোড়াইতে থাকে, তার ত্বরণ বাড়তে থাকে, বেগও বাড়তে থাকে। দেখেন না, এখানে 50 সেকেন্ডে আমরা যদি বেগটাকে দেখি 5000 লন 20000 ডিভাইডেড বাই 50 সেকেন্ডের ভর হচ্ছে 15000 মাইনাস 9.8 ইন্টু 50, তাহলে 5000 ইন্টু লন, ওখানে হচ্ছে 20/15 মাইনাস 9.8 ইন্টু 50, 948.41 অবস্থা বুঝেন। আপনার বেগ 158 সামথিং থেকে কোথায় চলে গেছে, অলমোস্ট কিলোমিটার পার সেকেন্ডের কাছাকাছি। 100 সেকেন্ডে এসে দেখি কত হয়, 5000 লন 20000 ডিভাইডেড বাই 10000 মাইনাস 9.8 ইন্টু 100, তাহলে কত হয় দেখি, 5000 ইন্টু লন 20000 বাই 10000 মানে লন 2 মাইনাস হচ্ছে 980, 2485.736। দেখেন ত্বরণের চেঞ্জটা থেকে আসলে ওইভাবে বোঝা যায় না, কিন্তু বেগের চেঞ্জটা দেখতেছেন কত দ্রুত রকেটের বেগ বাড়তেছে। যখন জ্বালানি শেষ হচ্ছে ওই মুহূর্তে, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে ত্বরণটা ম্যাক্সিমাম, তখন বেগটা 5000 লন 20000 ডিভাইডেড বাই 5000, কারণ এখানে এম প্রাইমটা হয়ে গেছে 5000 মাইনাস 9.8 ইন্টু 150, তাহলে আমরা এখানে যেটা পাবো 5000 ইন্টু লন উপরে 20000 নিচে 5000 লন 4 মাইনাস 9.8 ইন্টু 150, 5461.47, 5461.47। সো আশা করি বুঝতে পারছেন যে রকেট কিভাবে এত বেশি গতিবেগ প্রাপ্ত হয়। রকেটের ত্বরণটা আসলে সময়ের সঙ্গে বাড়ে, ত্বরণ বাড়লে সেই সাথে বেগটাও অনেক বেশি বাড়তে থাকে। এই হচ্ছে রকেটের একেবারে বেসিক থিওরি এবং এটা ডিটেলস। আমরা এখন ম্যাথ করি। দেখেন এটা কোশ্চেন ইসাক স্যারের বই থেকে তোলা, এখানে বলেই দিছে এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে। তো কোশ্চেনটা পড়েন, একটা রকেট প্রতি সেকেন্ডে 0.07 কিলোগ্রাম জ্বালানি খরচ করে, তাহলে প্রত্যেক সেকেন্ডে সে জ্বালানি খরচ করে dm/dt, এটা হচ্ছে 0.07 কিলোগ্রাম পার সেকেন্ড।
রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100 কিলোমিটার পার সেকেন্ড। ওমা, সর্বনাশা ব্যাপার, রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100 কিলোমিটার পার সেকেন্ড হয়ে গেছে, বুঝতেছেন অবস্থা। যাই হোক, এখানে আবার মুক্তিবেগের জিনিসপত্র আইনেন না, আপাতত ধরে নেন রকেট থেকে নির্গত গ্যাসের বেগ 100 কিলোমিটার পার সেকেন্ড। এ তো সর্বনাশ হয়ে গেছে। যাই হোক, ভিআর যে ডেটা আছে সেটা দিয়েই করতেছি। আমার কাছে মনে হচ্ছে ডেটা তুলতে যেয়ে কোথাও ভুল হয়ে গেছে, কারণ মুক্তিবেগের থেকে বেশি বেগে জ্বালানি নির্গত হলে অনেক ঝামেলা আছে, সেগুলোর আলোচনা আসলে এই চ্যাপ্টারে আমরা করতে পারবো না, কারণ আমরা এখনও মহাকর্ষ বিকর্ষ পড়ি নাই। সো আমরা জাস্ট এগুলাকে ধরে নিয়ে ম্যাথটা করি, ঠিক আছে। তাহলে রকেটের উপর কত বল ক্রিয়া করে? এফআর সমান ভিআরডিএম বাই ডিটি। এফআর সমান ভিআরডিএম বাই ডিটি। আমরা জাস্ট প্রশ্ন যেটা আছে প্রশ্ন অনুযায়ী উত্তর করছি। এখানে মানে হচ্ছে কেন এই জিনিসটা আসলে ঠিক নাই সেটার ব্যাখ্যাটা আমরা যখন মুক্তিবেগ পড়ব তখন আমরা দেখব। এত নিউটন, তাহলে 0.07 107 ইন্টু 10 কিউব নিউটন, 7000 নিউটন বল কাজ করবে। খুবই দুর্বল রকেট, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন প্রতি সেকেন্ডে 0.07 কিলোগ্রাম জ্বালানি খরচ করে, এটা খেলনা রকেটও হতে পারে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এই যে 7000 নিউটন ঊর্ধ্বমুখী বল তৈরি হবে। নেক্সট যে ম্যাথটা আছে এই ম্যাথে একটু দেখেন, একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের 1/50 অংশ হারায়। তাহলে ডিএম বাই ডিটি, এটা কিন্তু জ্বালানি পোড়ানোর হার। তাহলে প্রথম 2 সেকেন্ডে ভরের 1/50 অংশ হারায়, তাহলে ডিএমটা হচ্ছে m/50, ডিটি হচ্ছে 2 সেকেন্ড। তাহলে ডিএম বাই ডিটি m/50 ডিভাইডেড বাই 2, তাহলে m/100। এখন বলছে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ 2500 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ বের করো। তাহলে ভিআর 2500 মিটার পার সেকেন্ড। এখন দেখেন রকেটের ত্বরণ বের করার জন্য এফআর ইকুয়ালস টু ভিআর ডিএম বাই ডিটি। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু এফআর ডিভাইডেড বাই এম। এখন আসলে আমরা একটু আগেই দেখছি যে এ সমান আসলে এফআর বাই কি হওয়া উচিত? এম প্রাইম হওয়া উচিত। তাহলে এফআর বাই এম প্রাইম হবে। এখন খেয়াল করেন, প্রথম 2 সেকেন্ডে ভরের 1/50 অংশ হারাচ্ছে, রকেটের ত্বরণ কত সময় পরে সেটা কি বলছে? বলে নাই। তার মানে একেবারে শুরুতে রকেটের ত্বরণ জানতে চাওয়া হয়েছে। আমি আবার রিপিট করতেছি, এই যে কোশ্চেনটায় যে কনফিউশনটা তৈরি হয়, আমরা তো এফআর বাই এম প্রাইম পড়ে আসছি। ত্বরণ মানে কি? ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল ডিভাইডেড বাই ওই মুহূর্তে রকেটের ভর। তাহলে আমাকে কি কোথাও বলছে 2 সেকেন্ড পরে রকেটের ত্বরণ কত? বলে নেই। তাহলে আমরা একদম যাত্রার শুরুতে রকেটের ত্বরণটা কত সেটা বিবেচনা করতে চাচ্ছি। তাহলে যাত্রার শুরুতে যদি হয় এফআর ডিভাইডেড বাই এমই থাকুক, এফআর মানে হচ্ছে ভিআর ডিএম বাই ডিটি ডিভাইডেড বাই এম, তাহলে 1/m ভিআর ডিএম বাই ডিটি, তাহলে 1/m ভিআর 2500 ডিএম বাই ডিটি m/100। mm কাটাকাটি গেল, এটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে রকেটের ত্বরণ। আর লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ সামেশন অফ এ সমান এ মাইনাস জি, 25 মাইনাস 9.8, 15.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে রকেটের লব্ধি ত্বরণ কত সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখেন এই ছিল আমাদের রকেট সংক্রান্ত যে জিনিসপত্র আছে তার একেবারে ডিটেলস আলোচনা, একেবারে গাণিতিক সমস্যা সহ। আর ওই যে চার্টে আমি আসলে ম্যাথ সব করিয়ে দিছি। আপনার একটু আগে যে চার্টটা ডেভেলপ করলাম না, আসলে এই চার্টটাই হচ্ছে আসলে এর থেকে ভালো ম্যাথ করানোর আসলে মাধ্যম নাই। আমি কি করছি দেখেন তো, আসলে অনেকগুলো ম্যাথ করছি যে যে কোনো মুহূর্তে রকেটের ভর কত হবে, সেই ভর থেকে কত ত্বরণ পাবো, ওই ত্বরণ থেকে লব্ধি ত্বরণ কত হবে,
লব্ধি ত্বরণ থেকে আবার বেগ কত হবে। সো আসলে এইটা জানা থাকলে না আর ম্যাথ করতে হয় না। তারপরেও বাকি দুটো ম্যাথ ইসাক স্যারের বই থেকে আমি দেখিয়ে দিলাম যে এই টাইপের ম্যাথগুলো সাধারণত বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে আসে। ওকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আজকের লেকচারের যে কন্টেন্টগুলো এই পর্যন্তই। তাহলে আমাদের পরবর্তী লেকচারে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।